আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের বিশ্ব খেলোয়াড়, আমাদের নোবেল লরিয়েট, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের গ্রামীণ ব্যাংকের জনক, গ্রামীণ ফোনের জনক, আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বিশ্ব বরেণ্য মহামানব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আবার শুরু হয়েছে ভানুমতির খেল। ভানুমতির খেলটা কি? ভানুমতির খেল বলতে আমরা কি বুঝি, আর ভানুমতি কে ছিলেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভানুমতির খেল বলতে সাধারণত জাদুবিদ্যা, অলৌকিক কিছু ঘটানো, মানুষদেরকে বোকা বানানো, মানুষদেরকে বিপথে পরিচালিত করা, অ্যাজ এ হোল জাদু টোনা ভেলকিবাজি যা কিছু আছে, ভোজবাজি যা কিছু আছে, সবগুলো যখন একত্র হয়ে যায় তখন সেটাকে ভানুমতির খেল বলা হয়। এখন আপনাদের কি খুব জানতে ইচ্ছা করে না যে আসলে ভানুমতিটা কে বা তার খেলাটা কি? এখানে ইতিহাস ঘেঁটে যেটি জানা যায় যে প্রাচীন ভারতে মালব, ময়াকারে মা ল ব, মালব নামে একটি রাজ্য ছিল। সে রাজ্যের যে রাজা, সে রাজার নাম ছিল ভোজ, ভোজ রাজা। তো এই যে আমরা যে ভোজবাজি বলি, সেই ভোজবাজি মূলত একটি জাদুর পদ্ধতি। তো রাজা নিজে জাদুবিদ্যার চর্চা করতেন এবং তার অনেক সেই যাকে বলা হয় কিংবদন্তির সেই ম্যাজিক্যাল পাওয়ার ছিল, জাদুকরী ক্ষমতা ছিল। সাধারণত ভারতবর্ষে এই ধরনের রাজারা ভেলকিবাজি দেখানোর জন্য নর্মালি তারা বিভিন্ন জাদুকর ভাড়া করে রাখতেন। রাজকীয় জাদুকর ছিল আগেকার জামানাতে, এমনকি ফেরাউনের রাজদরবারেও জাদুকরদেরকে মাঝে মধ্যে ভাড়া করে আনা হতো। এবং আমাদের দেশে ধরুন ম্যাজিক যে বিষয়টি এটি খুব জনপ্রিয়। ছোটোখাটো গ্রামে দেখবেন যে আমরা ম্যাজিক দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম হাটবার দিন। বিভিন্ন তাসের খেলা দেখাতো, আরও নানা রকম জাদুকরী ঘটনা, বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিত, গলা কেটে ফেলতো। তো এই যে জাদুকরী যে শব্দগুলো, এটার প্রাথমিক শব্দটা হলো ভোজবাজি। আর এই ভোজবাজিতে এসছে ভোজ রাজা থেকে, যিনি প্রাচীন ভারতের মালব দেশের রাজা ছিলেন। তো সেই রাজার যে কন্যা, তার নাম হলো ভানুমতি। ভানুমতি তার বাবার যে জাদুকরী বিদ্যা, এটা তিনি রপ্ত করেছিলেন এবং তিনি প্র্যাকটিস করতে 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 মানে এত বড় জাদুকর হয়ে গেলেন যে সমসাময়িক দুনিয়াতে তার মতো ওইরকম কিংবদন্তির কোনো জাদুকর পুরুষ বা মহিলা তৈরি হয়নি। এই জন্য আমাদের দেশে যখনই কোনো আশ্চর্য কোনো ঘটনা ঘটানো হয় বা আশ্চর্য কোনো ঘটনা আমরা দেখি, সেটা নারী হোক পুরুষ হোক, যেটা আমাদের মেলে না, অঙ্কে মেলে না, এটাকে আমাদের অলৌকিক মনে হয় না। অলৌকিক বলতে যেটা বোঝায় যে আল্লাহর পক্ষ থেকে একটা ঘটনা আসে, যেটা আমরা তৃপ্তি পাই, শান্তি পাই, আনন্দ পাই। যেমন আকাশ থেকে মেঘমালা বর্ষিত হয়, অলৌকিক ঘটনা। তারপর এক বছর খুব ভালো ফসল হয়, আমরা খুব আনন্দ পাই অলৌকিক ঘটনাতে। কিন্তু অলৌকিক ঘটনার পাশাপাশি আবার আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, যেমন বজ্রপাত হয়, ঝড় হয়, বন্যা হয়, যেগুলো মানুষের ক্ষয়ক্ষতি হয়, যেগুলো আপনাকে কখনো মনে হবে না ভেলকিবাজি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে না, আসমানের পক্ষ থেকে আসছে না, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা হিসাবও মেলাতে পারছি না। এগুলোকে আমরা সাধারণত বলি ম্যাজিক বা জাদুকরী বিষয়, এবং এটা যখনই খুবই মারাত্মক আকার ধারণ করে আমরা সেটিকে বলি ভানুমতির খেল। আমাদের বাংলাদেশে বিখ্যাত জাদুকর জুয়েল আচা আছেন, আপনারা সবাই তাকে চিনেন। ভারতে পিসি সরকার সিনিয়র, আমরা ছোটোকালে তার জাদুর কথা শুনেছি, তার জাদুর যে বই সেটা আমরা কম বেশি সবাই পড়েছি। তার ছেলে পিসি সরকার জুনিয়র, তারও কিংবদন্তির জাদুর কাহিনী আমরা জানি। ইউরোপে অনেক বিখ্যাত বিখ্যাত জাদুকর আছে। এই মুহূর্তে সারা দুনিয়ার ১ নম্বর জাদুকর হলেন ডেভিড কপারফিল্ড।
ডেভিড কপারফিল্ড। আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে মানে জাদুকর কাকে বলে। ডেভিড কপারফিল্ডের জাদু না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে জাদু কাকে বলে। কিন্তু এই যে জুয়েল আইস, ডেভিড কপারফিল্ড কিংবা পিসি সরকার, তারা কেউই ভানুমতির মতো এরকম কিংবদন্তি হতে পারেনি, বা হাজার হাজার বছর ধরে ভানুমতি ছাড়া অন্য কোনো জাদুকর বা জাদুকরের নাম পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারেনি। তো এই যে ভানুমতির যে খেল, যে খেলটি আমরা ম্যাজিক হিসেবে ধরবো, বা এটা যেটা ট্রিক্স, মনুষ্য সৃষ্ট একটা ট্রিক্স, এটি আমরা বুঝতে পারছি না। বুঝতে না পারার কারণেই যখন আমাদের এই সমাজে কোনো ঘটনা ঘটে, সেটাকে আমরা ভানুমতির খেল বলি। যেমন ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে হঠাৎ করে প্রধান উপদেষ্টা হয়ে গেলেন, এটা ভানুমতির খেল ছিল। আমরা এখনো পর্যন্ত বিশ্বাসও করতে পারছি না, বলতেও পারছি না, ব্যাখ্যাও করতে পারছি না। তারা মানে নাহিদ সার্জিস, তারপরে হাসনাত আবদুল্লাহ, তারপর সেনাপ্রধান, মানে ক্যান্টনমেন্টে বৈঠকে বসে, বা কি এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার বাসায় বসে, কিংবা বিভিন্ন লোক পরামর্শ করে কীভাবে যে ডক্টর ইউনূসকে তারা মনোনয়ন দিলেন, কিভাবে তিনি এলেন, কিভাবে তিনি ক্ষমতায় বসলেন, মানে এটা আমাদের কাছে মনে হচ্ছে এ যুগের একটা ভানুমতির খেল। আমরা এটা বুঝতে পারছি না। এরপর আবার কি করে সেই সরকার শপথ নিল, কি করে সেই উপদেষ্টা মণ্ডলীরা সেখানে অন্তর্ভুক্ত হলেন, কার কি যোগ্যতা বলে সেখানে উপদেষ্টা হলেন, তারপর আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হলেন, ব্যক্তিগত সহকারী হলেন। এই জিনিসগুলো আমাদের কাছে একটা ভানুমতির খেলের মতো মনে হলো। তো খেলতে খেলতে উনি এতটা পরিপক্কতা অর্জন করে ফেলেছিলেন যে দেশ রসাতলে যাচ্ছিল, আইনশৃঙ্খলা রসাতলে যাচ্ছিল, একটার পর একটা বিপর্যয় ঘটে যাচ্ছিল। কিন্তু আমরা ভানুমতির খেল সম্পর্কে আমাদের যে আগ্রহ, আমাদের যে উদ্দীপনা, এবং আমাদের যে বিস্ময়কর যাকে বলা হয় অপেক্ষা, দেখি আর কি হয়, দেখি আর কি করতে পারে, এই জিনিসগুলো শেষ হচ্ছিল না। আমরা ধরে নিয়েছিলাম যে উনি আর যাবেনই না, উনি সারা জীবন থাকবেন, 5 বছর থাকবেন, 50 বছর থাকবেন, ওনার মরা ছাড়া ওনারা আর কোনো গতি নাই। আমরা তখন তাকে নিয়ে ওয়াজ তৈরি করলাম, অনেকে গান বানালো, অনেকে বলার চেষ্টা করলো যে স্বয়ং আল্লাহ এই লোকটাকে বাংলাদেশে পাঠিয়েছে। এই ধরনের কথাবার্তা যখন খুব চলছিল বাংলাদেশে, ভীষণভাবে চলছিল, ঠিক সেই সময় আবার শুরু হলো ভানুমতির খেল। অল অন এ সাডেন দেখলাম যে তিনি লন্ডন চলে গেলেন। ভানুমতির খেলের মধ্যে তিনি তারেক রহমান সাহেবের কাছে অনেকটা আত্মসমর্পণ করলেন, এবং তিনি লন্ডন গিয়ে প্রচুর অপমান হয়েছেন। তাকে যে গালাগাল করেছে আওয়ামী লীগের লোকজন, যেভাবে ম্যাটিকুলাসলি তার হোটেলের সামনে তার লোকজনকে ধাওয়া দিছে। আরেকটু হলে তো ওই যে তার এক লোক নতুন বোধহয় লন্ডনে গিয়ে নতুন জুতা কিনেছে, নতুন কোট পরেছে, চোরের মতো যাচ্ছিল আর বারবার তাকাচ্ছিল। হঠাৎ করে পিছন থেকে কেউ যেন বলে উঠছে, ধর ধর ধর। অমনি ভয়ে আরেকটু স্লিপ খেয়ে সেই লোকটা পড়ে যাচ্ছিল, মাথা ফেটে যেত আরেকটু হলে। তো এরকম ঘটনা। এরপরে কি একটা গাড়িতে ইউনূসের বিরুদ্ধে একটা সেই ডিজিটাল ব্যানার তৈরি করে টেলিভিশনের মাধ্যমে সেই তার হোটেলের সামনে বারবার শুধু সেটা একটা জীবন্ত টিভি হিসেবে সেটা চালাচ্ছিল। এরকম মাঝে মাঝে কাজ করার পরে ওনার মানে উনি সেই লন্ডনে গেছেন, ওনার যারা লোকজন আছেন তারা নানাভাবে প্রচার করছেন তিনি ব্রিটেনের রাজপরিবারের সদস্য হিসেবে গেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৎকালীন তার সাথে দেখা করবেন, মানে এইরকম যে নোবেল পুরস্কারের চেয়ে বড় একটা পুরস্কার তিনি পেয়ে যাচ্ছেন। এগুলো দেখে থেকে পরে দেখা গেল যে আসলে তিনি মূলত তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন, এবং তিনি যে রুমে ছিলেন প্রতিদিন নাকি সেই রুমের ভাড়া ছিল 40 লাখ টাকা। কল্পনা করা যায় 40 লাখ টাকার একটা রুম, সেই রুমে থেকে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন। সেখানে খলিলুর রহমানের সাহেবের সাথে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে কী হলো আমরা এখনও জানি না। এই জন্য মনে হচ্ছে এটা একটা ভানুমতির খেল। এরপরে সেই খেলের পরবর্তী যে পর্ব, নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় এলো, রাতারাতি একটা বিরাট ঢাউস টাইপের উপদেষ্টা মণ্ডলী হলো, ঢাউস টাইপের ক্যাবিনেট গঠিত হলো।
তারপরে বিরোধী দল হলো, বিরোধী দলের নেতার বাসায় প্রধানমন্ত্রী গেলেন, এক্সপেক্টেড প্রধানমন্ত্রী তখনও হননি তিনি। তারপর নাহিদের বাসায় গেল বিপ্লবের নেতা। সব কিছু আপনি যদি মিলানোর চেষ্টা করেন, কোনো ডট না, এগুলো সবই ভানুমতির খেলের মতো এখন মনে হচ্ছে। এরপরে আবার শুরু হলো বঙ্গভবনকে নিয়ে ভানুমতির খেল। মনে হলো যে চুপ্পু সাহেবের প্রতি বিএনপির প্রেম একেবারে আকাশ স্পর্শ করেছে। রাতারাতি চুপ্পু সাহেব বাংলাদেশে হিরো হয়ে গেলেন। সব মানুষ আমরা চুপ্পুর প্রেমে পড়ে গেলাম। চুপ্পুর কোনো অপরাধ থাকতে পারে, কোনো চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর কোনো কলঙ্ক থাকতে পারে না। এর কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আলহাজ তারেক রহমান সাহেব, তিনি চুপ্পু সাহেবকে নিয়ে ঈদের মাঠে গেছেন, তার সঙ্গে কুলাকুলি করেছেন, পাশাপাশি চেয়ারে বসেছেন। রাষ্ট্রপতি হিসেবে তাকে পাবনা যাওয়ার সুযোগ দিয়েছেন, গ্রামের বাড়িতে, বিদেশে লন্ডনে যাওয়ার সুযোগ দিয়েছেন, চিকিৎসা করার সুযোগ দিয়েছেন। এরপর আমরা ধরে নিলাম যে এই চুপ্পু সাহেব আজীবন ক্ষমতায় থাকবে। এরপরে পালনে ছাড়েন, শুরু হলো ভানুমতির খেল। আমরা শুনতে পেলাম চুপ্পু সাহেব লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। চুপ্পু সাহেব বললেন যে আরে এটা পাগলও বিশ্বাস করে নাকি, আমি তো বাংলাদেশে বসেই তার সাথে কথা বলতে পারি, আমার লন্ডনে গিয়ে তার সাথে কথা বলতে হবে কেন? পরবর্তীতে আবার সরকারের পক্ষ থেকে বলা হলো যে চুপ্পু সাহেব যে শেখ হাসিনার সাথে কথা বলছে এই ধরনের কোনো তথ্য প্রমাণ সরকারের কাছে নেই। কিন্তু মধ্য থেকে যেটা হলো, চুপ্পু সাহেবের চাকরিটা চলে গেল, তিনি বাসায় চলে গেলেন, এখন চুপচাপ আছেন, একেবারে চুপচাপ আছেন। এখন আমরা মিলাতে পারছি না, মনে হচ্ছে এই যে চুপ্পু সাহেবের যে উত্থান, কেন তাকে এত সম্মান দেওয়া হলো, কেন তাকে সেদিন তাকে প্রথম দিনই তাকে তাড়িয়ে দেওয়া যেত, তা না করে তাকে এতদিন কেন জামায়াত ধরে রাখা হলো, আবার তাকে একবার উপরে উঠিয়ে চাঁদের দেশে উঠিয়ে আবার চাঁদ থেকে তাকে টেনে হেসড়ে নামানো হলো। এসবই ভানুমতির খেল। এখন নতুন রাষ্ট্রপতি হবে, নতুন রাষ্ট্রপতি হওয়ার আগে এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রূপে জনাব হাফিজউদ্দিন সাহেব তাকে রাখা হয়েছে, স্পিকার, মাননীয় স্পিকার। এখন তাকে নিয়োগ দেওয়া হবে না গয়েশ্বর বাবুকে নিয়োগ দেওয়া হবে, নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, এরকম বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ সহ তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদুর রহমান, এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। একদিকে আলাপ আলোচনা চলছে, মিটিং হলো, এগুলো বিষয়ে আলাপ আলোচনা করেন। সবাই বলল যে হুজুর আমরা তো কিছুই বুঝি না, সব আপনি বুঝেন এবং আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই, আপনি যারাই রাষ্ট্রপতি বানাবেন আমরা কায়মনে বাক্যে সবাই বলবো সুবহানাল্লাহ। এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা প্রধানমন্ত্রীকে দিয়ে দেওয়া হলো। যা অতীতে শেখ হাসিনার ক্ষেত্রে করা হয়েছে, যা অতীতে বেগম জিয়ার ক্ষেত্রে করা হয়েছে, তারেক জিয়াও তা সেই একই ঘটনা। এখানে অবশ্য ভানুমতির খেল হয়নি, এখানে সব কিছু হচ্ছে। সমস্যা হয়ে গেছে যে এরই মধ্যে আবার ডক্টর ইউনূসকে নিয়ে কথা হচ্ছে। আবার সেই শেখ হাসিনার জামানাতে যেভাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতাম, উনি খুব ভালো মানুষ, তার বিশাল আন্তর্জাতিক কানেকশন আছে, তার কথায় ইউরোপ আমেরিকা ঘুরে এবং সে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে বস্তা ভরে ভরে টাকা বাংলাদেশে আসবে, এবং তিনি নিজেও ক্ষমতায় এসে প্রথম ওই ধরনের কথাবার্তা বলেছেন যে এখন আমরা কোনো দেশে যাব না, সবাই আমাদের কাছে আসবে, আমরা চাকরি চাইবো না, চাকরি আমরা দেবো, আমরা ব্যবসা সৃষ্টি করব, এবং মানে 3-0 থিওরি তিনি বাংলাদেশে অক্ষরে অক্ষরে পালন করে ছাড়বেন। কিন্তু পরবর্তী দেখা গেল যে 3টে ঘোড়ার ডিম তিনি প্রসব করেছেন। আমরা আসলে তার জমানাতে এভাবে কোনো কিছু খুঁজে পাইনি। পুরো তার যে জমানাটা, এটাকে আমাদের কাছে মনে হয়েছে একটা ভানুমতির খেল। তো সেই ভানুমতির খেল শেষ হলো, এরপর আরও অনেকগুলো ভানুমতির খেল চললো, চলার পরে এখনও চলছে। আবার এরই মধ্যে ডক্টর ইউনূসকে নিয়ে সেই যে আওয়ামী লীগ জমানার ভানুমতি খেল সেটা শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত ইউনূস প্রেমী লোকজন আওয়ামী লীগ জমানাতে তার পক্ষে খুব কথাবার্তা বলতেন, আজ হোয়াইট হাউস থেকেই মাত্র টেলিফোন এলো, আজ এই যে বাদশাহ সালমান কিছুক্ষণ আগে তার সাথে কথা বললো, নরেন্দ্র মোদী ওরে বাবা রে বাবা, সে বিশাল সেই পুরস্কার পাঠিয়েছেন আমাদের স্যারের জন্য। তারপর তার অমুকে তার বন্ধু, অমুকে তার বান্ধবী, হিলারি ক্লিন্টন তার বান্ধবী, তার কথা মতো এটা হয় এটা হয়, এই নানা রকম ভানুমতির খেল তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একেবারে আকাশের ধ্রুবতারা যেভাবে বাড়িয়ে ফেলেছিলাম, সেই যাকে বলে উনি যেদিন নোবেল পুরস্কার পেলেন সেই দিন থেকে একেবারে শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত তাকে যারা স্পর্শ করার চেষ্টা করছে, টোকা দেওয়ার চেষ্টা করছে, টিপে দেওয়ার চেষ্টা করছে, আমরা সবাই হই হই রই রই করে তাদের বিরুদ্ধে লেগেছি। ঠিক সেই রকম একটা প্রক্রিয়া আবার এই যে চুপ্পু সাহেবের চলে যাওয়ার পরে শুরু হয়েছে। এখন সবাই মানে তার যারা লোকজন, সবাই বলতে তার যারা লোকজন, সবাই বলার চেষ্টা করছেন যে
ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানানো উচিত, তাকে ক্ষমতায় বসানো উচিত। তাকে ক্ষমতায় বসালে এখন তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে। তারেক রহমান সাহেবের যে বিপদ বিপত্তি আছে, আমেরিকার সাথে সম্পর্ক খারাপ আছে, ইউরোপের সাথে খারাপ আছে, সব ভানুমতির খেলের কবলে পড়ে সব শেষ হয়ে যাবে, সব নিষ্পত্তি হয়ে যাবে। তারেক রহমান সাহেব একেবারে আগামী 50 বছর তিনি ক্ষমতায় থাকতে পারবেন। এইরকম যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সেই ন্যারেটিভ কোন পর্যায়ে গিয়ে ঠেকে, সেই ন্যারেটিভের মধ্যে কারা পা দেয়, আর সেই ন্যারেটিভের ফলে বাংলাদেশ আকাশের আবার কোন ধ্রুবতারা হয়ে যায়, সেটা এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।